তোমরা যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা বারবার অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছ, আর সেই প্রশ্নগুলোই তোমরা আমাকে করেছো। সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দেব তোমাদেরকে। প্রথমেই তোমরা জিজ্ঞেস করেছো নাম্বার বিভাজনের বিষয়টা। দেখো, খুব সহজ করে সহজ ভাষায় কথাগুলো বলবো, বেশি জটিলতায় যাব না, ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা আমি বলবো না, আমি বলতে পছন্দ করি না। বিষয় হচ্ছে একটা, যে যারা গ্র্যাজুয়েশনে অনার্স করেছো, 50% নাম্বার পেয়েছো, তারা খুব সহজে 9-10-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারছো, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা গ্র্যাজুয়েশনে অনার্সে 50% নাম্বার পাওনি, তাহলে তারা কি করবে? তাদের জন্য কি কোনো সুবিধা আছে? এই কথাটাই আসবো। আবার আরেকটা প্রশ্ন কি পেয়েছিলাম, যারা জেনারেলে পড়াশোনা করেছো, মানে পাসে পড়াশোনা করেছো, তাহলে তারা কি করবে? তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? এই কথাটাতেও আমি আসছি। দেখো, যারা জেনারেলে বা পাসে পড়েছো তারাও একই রকম ভাবে 50% নাম্বার পেলে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার বিষয়টা? এবারে তোমার যদি গ্র্যাজুয়েশনের অনার্সে 50% নাম্বার না থাকে, তাহলে তোমার আর যে দুটো পাসে পেপার ছিল, সেই পাস পেপার মিলিয়ে তুমি নাম্বার ক্যালকুলেট করতে পারবে। 50% নাম্বার পেলে তুমি ওখানে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো। এবার কিছু কিছু প্রশ্ন আমি এটাও পাচ্ছিলাম, যে আমার তো পলিটিক্যাল সায়েন্সে অনার্স বা আমার তো ফিলসফিতে অনার্স, তাহলে আমি কি 9-10-এ বসতে পারবো না? সেক্ষেত্রে বলি, তুমি 9-10-এ বসতে পারবে তোমার যদি পাস পেপার, যে পেপারটা 9-10-এ আছে, ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই যে পেপারগুলো, এগুলোর মধ্যে যদি তোমার পাস পেপারে থাকে, সেই পাস পেপারের সেই সাবজেক্ট নিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সেক্ষেত্রেও তোমার 50% নাম্বার লাগবে। এবারে ঘটনা হচ্ছে কি, যে যারা 50% নাম্বার পায়নি মাস্টার্সে বা এমএসসিতে, তারা কি 11-12-এ বসতে পারবে? না, তারা বসতে পারবে না, একদম সোজা কথা। তারা 11-12-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। আরেকটা যে প্রশ্ন আমি পেয়েছিলাম, যে 2023 আর 25-এর যারা বিএড এ আছে 2 বছরের, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো, যদি তোমার বিএড কমপ্লিট হয়ে যায়, সোজা কথা, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু 25 মানে তোমার এখনো পরীক্ষা শেষ হয়নি, সেমিস্টার চলছে, সুতরাং তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ পার্সুইং বিএড কিছু বলা নেই। বিএড কমপ্লিট এবং সার্টিফিকেট থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো, আদারওয়াইজ তুমি পারছো না। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 1 নাম্বার কি, অনার্সের 50% পেলে ফর্ম ফিল আপ করতে পারছো। যদি না পাও, সেক্ষেত্রে কি বললাম, পাস অনার্স পেপার মিলিয়ে তুমি 50% পেলে ফর্ম ফিল আপ করতে পারছো। আর তৃতীয়ত যেটা বললাম, যারা জেনারেলে আছো, মানে যারা পাসে পড়েছো, তারাও যদি 50% নাম্বার পাও, ক্যালকুলেশনে গিয়ে দেখবে সেখান থেকে তুমিও ফর্ম ফিল আপ করতে পারছো। একই, মানে অনার্স আর পাসের এরকম বিষয় নেই, যারা জেনারেলে পড়েছো, যারা অনার্স করেছো, একই রকম ভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর মাস্টার্সের বিষয়টাও বলে দিলাম, মাস্টার্সে 50% পেলে কিন্তু তুমি নির্দ্বিধায় 11-12-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? এবার তোমার কাছে কথা, তোমরা যে প্রশ্নটা আমাকে করছিলে, যে ম্যাডাম আমার তো 9-10-এ আমি বসবো, আমি মাস্টার্সে এই নাম্বার পেয়েছি, আমি মাস্টার্সের নাম্বার দেবো? হ্যাঁ, তুমি দেবে, কারণ তুমি যদি মাস্টার্স করে থাকো গ্র্যাজুয়েশনের পরে, অনেকে যেমন আছে মাস্টার্স করেনি, গ্র্যাজুয়েশনের পরে বিএড করেছে, তাদের ক্ষেত্রে প্রসঙ্গ আলাদা, আর এই মাস্টার্সের বিষয়টাতে যাচ্ছি না। যারা মাস্টার্স করেছো গ্র্যাজুয়েশন দিয়ে, তাদের ক্ষেত্রে আসি, তারা মাস্টার্সের নাম্বার অবশ্যই দিতে পারবে, কারণ তোমার লাস্ট কোয়ালিফিকেশন মাস্টার্স, তুমি অবশ্যই সেটা দিতে পারবে। আর অবশ্যই মাস্টার্স কখন লোকে করে, তোমার গ্র্যাজুয়েশন মানে তোমার অনার্স থাকার পরই তো তুমি একটা সাবজেক্টকে নিয়েই তো মাস্টার্স করছো। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ওই যে একই কথা বললাম, যদি তুমি 9-10-এর জন্য বসো, সেক্ষেত্রে তোমার সাবজেক্টটা যদি 9-10-এর মধ্যে না থাকে, মানে 9-10-এ যেগুলো পড়ানো হয় তার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু তুমি মাস্টার্স যদি সেই সাবজেক্টের উপরই করো, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশনের নাম্বারই, মানে যেটা পাসে তুমি পড়েছো সেই ভিত্তিতে। ক্লিয়ার বিষয়টা? আর কোনো সমস্যা নেই? তাহলে এবার আসি সব থেকে চর্চিত সমস্যা জর্জরিত একটা জায়গা, ওবিসি। ওবিসি করে করে তোমরা আমাকে মাথা খারাপ করে দিয়েছো। ব্যাপারটা হচ্ছে, ওবিসি নিয়ে আমি অলরেডি 2টো ভিডিও করেছি, সেখানে অনেক কথাই বলেছি, সেখান থেকে অনেক অনেক প্রশ্নও পেয়েছি। বিষয় হচ্ছে যে, আমরা রিসেন্ট যে ঘটনা দেখছি, যাদবপুর ইউনিভার্সিটি যে অ্যাডমিশনের ফর্ম বার করেছিল, সেখানেও আমরা দেখলাম কি, যে 66টা যে সংরক্ষিত জাতি, মানে 2024-এর 22শে মে যেটা প্রকাশিত হয়েছিল, সেই যেটা হাইকোর্ট যেটাকে তকমা দিয়েছিল, সেটা নিয়েই কার্যক্রম শুরু হয়ে গেছে। ঘটনা এখন, তাহলে তো সব জায়গাতেই হওয়ার কথা, হ্যাঁ হওয়ার কথা,
হবেও। 66টা ওই সংরক্ষিত জাতি নিয়েই কিন্তু কাজ এগোবে, আর সেটারই বারবার পরামর্শ দিচ্ছে হাইকোর্ট যে 66টি সংরক্ষিত জাতিকে নিয়ে চললে আমাদের কোনো সমস্যা নেই, সমস্ত কার্যক্রম সেভাবেই এগোক, কোনো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ প্রক্রিয়া কোনো কিছু বন্ধ থাকবে না, ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে না, সমস্ত কিছু চলতে পারে, কিন্তু ওই 66টি সম্প্রদায়কে নিয়েই এখন কাজ এগোনোর কথা বারে বারে বলছে। সুতরাং ওই আপাতত আশা করা যায়, দেখো এখন তো আমরা প্রত্যেকে জানি যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার গেছে, কিন্তু আশা করা যায় সুপ্রিম কোর্টের কাছে গেলেও এই জায়গাটি হাইকোর্ট মান্যতা দিতে চাইছে, সেটাই ঘুরে ফিরে এসে দাঁড়াবে। 66টি সম্প্রদায়কেই সংরক্ষণের যে তালিকা ছিল সেটা নিয়েই কাজ এগোতে হবে। সেই কারণেই আমি তোমাদেরও বলেছিলাম যে তোমরা 66টি সংরক্ষিত জাতির মধ্যে পড়লে সেই জাতিটি যেখানেই থাকুক তোমরা সেটাতে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি তোমার ওই 66টি সংরক্ষিত মানে যেটা সেন্ট্রাল লিস্টেড ছিল সেটার মধ্যে তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি ওবিসি দিয়ে একদম চোখ বন্ধ করে ফর্ম ফিল আপ করো। এবার ঘটনা হলো যে আরেকটা প্রসঙ্গ, অনেক মানুষ কি বলছেন, আমি এই কিছুদিন আগে একটা কমেন্টে পড়ছিলাম যে আশেপাশের অনেক মানুষজন বলছেন ফর্ম ফিল আপ নামেই হচ্ছে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, মামলা হবে, এর কোনো নিষ্পত্তি নেই, পশ্চিমবঙ্গ এরকমই করে যাবে। দেখো যারা এই কথাটা বলছে তাদেরকে বলতে দাও, আমি বলছি বলতে দাও, তুমি নিজে কানে শোনো, আর তুমি কি উত্তর দেবে জানো? তুমি বলবে যে হ্যাঁ পরীক্ষা হবে না তাই তো আমি পড়ছি না, আমিও প্রস্তুতি নিচ্ছি, কোথায় আমিও তোমার মতোই চলছি, আমিও প্রস্তুতি নিচ্ছি না। তুমি গোপনে গোপনে প্রস্তুতি নাও। কেন বলছি কথাটা আসবো, আমি এরকম কথা কাউকে বলতে বলি না, কিন্তু এই প্রসঙ্গটা অন্যরকম, কারণ আমি কখনোই এটা চাই না আমি একা উঠে যাব আর 5 জনকে নিয়ে উঠবো না, এটা কখনোই, আমি একজন শিক্ষিকা সেটা আমি কখনোই চাইবো না। আমি কখনোই আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদের এই কথা শেখাই না যে তোমরা স্বার্থপর হও, তোমরা শর্টকাটে কাজ করো, না, সৎ পথে চলো, পরিশ্রমী হও, সাফল্য তোমার আসবেই। আমি একটা কথাতেই বিশ্বাস করি, আমি নিজেও যে পথে চলি আমি সকলকে সে পথে চলতেই বলি। কিন্তু এক্ষেত্রে তাহলে কেন কথাটা বললেন ম্যাডাম? দেখুন মনীষীরা একটা কথা কি বলেন জানেন, যে যে মানুষ বোকা, যে মানুষ অবুঝ, সে মানুষকে বোঝাতে যাওয়া মানে সূর্য পশ্চিম দিকে ওঠার সমান, অসম্ভব। সুতরাং যারা এটা বলছে তাদেরকে তো আমি চেঞ্জ করতে পারবো না, তুমিও পারবে না, সেই হেতু তাকে তার ভাবনা নিয়ে থাকতে দাও। এখন এই পরিস্থিতিতে আমাদের মনোবলটা সব থেকে বেশি জরুরি। একটা কথা কি জানো তো, প্রথম থেকে তোমরাও জানো এটা, যে কোনো মানুষকে হারাতে গেলে তাকে আগে মনের দিক থেকে দুর্বল করতে হয়, তবে তুমি তাকে হারাতে পারবে, বুঝতে পেরেছো? কারণ শরীরের যে সে পরিশ্রম করে যুদ্ধ করবে, তুমি যদি আগে তার মনোবলটা ভেঙে দাও তাহলে সে মন থেকেই ভেঙে গেলে সে যতই বলবান হোক, যতই শক্তিশালী হোক, সে কিন্তু আর যুদ্ধ জয় করতে পারে না। এইভাবেই তোমাদের মনগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তাই নিজেকে মনের দিক থেকে শক্ত করো, যে যা বলছে বলুক, আর কম্প্রোমাইজ করতে হবে, 2.5 মাস কম্প্রোমাইজ করতে হবে। সবাইকে সবকিছু পাওয়ার জন্য কম্প্রোমাইজ করতে হয়, ঠিক আছে? তাহলে তোমাকেও তো করতে হবে। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, বন্ধুদের সাথে আড্ডা, নতুন সিনেমা রিলিজ করেছে দেখতে যাব, সব হবে। 2.5 মাস বেশি দিন নয়, এই 2.5 মাস কম্প্রোমাইজ করতে হবে। তারপর 1000টা বিয়ে বাড়ি, 1000টা জন্মদিন, 1000টা বন্ধুদের আড্ডা, সব কিছু পাবে, পাবে তো পাবেই। তারপর চাকরিটা নিয়ে যখন যাবে তখন দেখবে সেই সম্মান আলাদাই। এখন যেভাবে যাচ্ছ, তারপর যখন যাবে পুরোপুরি দুটো রূপ কিন্তু আলাদা। সুতরাং নিজেকে তৈরি করো গোপনে গোপনে, যে যা বলছে বলতে দাও, তুমি বুদ্ধিমত্তার পরিচয় দাও। তারপর যখন ফলটা বেরোবে, যখন তুমি চাকরিটা পাবে, সবাই যেন আশ্চর্য হয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে? আর একটা প্রশ্ন কি ছিল, গ্রুপ সি গ্রুপ ডি কবে বেরোবে ম্যাডাম? এটা নিয়ে তো কিছু বলুন। দেখুন গ্রুপ সি গ্রুপ ডি নিয়েও আমরা প্রত্যেকে জানি যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে দুর্নীতি হয়েছে। যারা আছেন, যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি সম্মান জানিয়ে আপনি বলছি, আর যারা আমার থেকে ছোট তাদের জন্য তুমি সম্বোধন করছি। এবার গ্রুপ সি গ্রুপ ডির বিষয়টা নিয়ে যেরকম হয়েছিল যে একই সাথে তো বেরোনোর কথা ছিল, তাহলে কেন বেরোলো না? তাহলে কি বেরোবে না? আমরা কি দেখলাম এই কিছুদিন আগেই, 2-1 দিন আগেই, যে অমৃতা সিনহা কি বললেন, বিচারপতি অমৃতা সিনহা, যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন গ্রুপ সি দের জন্য 25,000 আর গ্রুপ ডি দের জন্য 20,000 ভাতা দেবেন। কারণ যেহেতু শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাচ্ছে, মানে বেতন পাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ভাতা দেওয়ার কথা উঠেছিল, কিন্তু হাইকোর্ট সেটা খারিজ করে দিল, ভাতা দেওয়া হবে না। এটা খুবই খারাপ, দুঃখের বিষয় অবশ্যই, কারণ সকলে তো অযোগ্য নন, যোগ্যদের জন্য অবশ্যই খারাপ লাগার বিষয়।
এবারে কিন্তু ঘটনা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি, আমি আপনাকে বলছি, আমি তোমাকেও বলছি, দেখো যে 1.5 সপ্তাহের মধ্যে, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে গ্রুপ সি নোটিফিকেশন আসবে, গ্রুপ ডি আর গ্রুপ ডি নোটিফিকেশনও আসবে, মানে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তার কারণ হচ্ছে যে যেহেতু এইদিকে খারিজ হয়ে যাচ্ছে ভাতা, তার সাথে যোগ্যরা একই রকমভাবে যেরকম শিক্ষকরা ওইদিকে আন্দোলন করছে, তারাও কিন্তু একই কথা বলছে যে আমরা তো যোগ্য ছিলাম, তাহলে অযোগ্যদের জন্য আমাদের কেন বিতাড়িত করা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়ের ঊর্ধ্বে কেউ নয়, বারবার আমি কথা বলে এসেছি। আর এই যখন এই জায়গা থেকে আমরা জানি যে এই প্যানেল যখন ঠিকঠাক করা যায় না, যখন দুর্নীতি হয়, যে কোনো প্যানেলই এরকম ক্যান্সেল হয়, আবার রি এক্সাম নিতে হয়। এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, রি এক্সাম খুব তাড়াতাড়ি হবে, আমরা দেখতে পাবো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে, খুব তাড়াতাড়ি আসবে, 1.5 সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন দেখবো। কারণ যেহেতু শিক্ষকদের নোটিফিকেশন চলে এলো, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, এবার গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও তো চুপ করে বসে থাকবেন না, তাদেরও তো কথা, তাহলে আমরা কি করব? আমরা কি দিনের পর দিন বসে থাকবো? তাহলে তাদেরও তো একটা সুরাহা দরকার। এদিকে যেহেতু পরীক্ষা নিয়ে সুরাহা করতে পারার সম্ভাবনা আছে বলা হয়েছে, আর একটাই পথ, পরীক্ষা ছাড়া উপায় নেই, সুতরাং পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিতে যখন হবে তখন তো তাড়াতাড়ি নিতে হবে, নাহলে কবে পড়বো, কবে আপনি ফর্ম বার করবেন, কবে নোটিফিকেশন পাবলিশ করবেন? সুতরাং খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, কিন্তু হাতে সময় খুব কম থাকবে, আমি কথাটাও বলে দিচ্ছি আপনাদের, খুব কম সময় থাকবে। সেই হেতু যারা ভাবছেন যে, বা যারা ভাবছো যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য তৈরি হব, তারা এখন থেকে শুরু করো, সময় নষ্ট করো না, কারণ সময় খুব কম পাবে, খুব তাড়াতাড়ি তাই শুরু করে দাও, পারলে আজ থেকেই শুরু করে দাও, হাতের কাছে যে বইগুলো আছে সেগুলো নিয়ে পড়তে শুরু করে দাও, ঠিক আছে? আর একটা বিষয় বলি, ধরো তুমি যদি নিজে নিজে প্রিপারেশন করতে চেষ্টা করো, সেলফ স্টাডি যদি করতে চাও, কিভাবে করবে সেটা নিয়েও যেরকম আমাকে অনেকে তোমরা প্রশ্ন করেছিলে যে ম্যাডাম যদি নিজে নিজে পড়তে চাই কিভাবে পড়বো। দেখো, তুমি পড়তেই পারো নিজে নিজে, কোনো সমস্যা নেই, তুমি তাহলে তার আগে কি করবে, তারা প্রথমে কি করবে, হাতের কাছে যে বইগুলো আছে, মানে ধরো যারা হচ্ছে যে এসএলএসটির জন্য পরীক্ষা দেবে, গ্রুপ সি গ্রুপ ডি পরে আসছি, এবার তোমরা কি করবে, হাতের কাছে যে বইগুলো আছে সেগুলো নিয়ে বসো সবার আগে ওটা কাজ তোমার। দ্বিতীয় কাজ কি হবে তোমার? দ্বিতীয় কাজ হবে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে নোট ডাউন করবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে ফেলেছো, কোয়েশ্চেন দেখে যদি ফেলে থাকো তাহলে তো খুব ভালো, সেভাবে নোট ডাউন করতে থাকো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আজই দেখে নাও। তুমি যদি না খুঁজে পাও তাহলে তুমি বৈঠকি ইনস্টিটিউশনে যে ফ্রি যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেখানে ঢুকে যাও, সেখানে গিয়ে সব দেওয়া আছে, সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব দেওয়া আছে, ঠিক আছে? তুমি ওইটা কাজ করবে। প্রথম তোমার কাজ হবে এটা, যে তুমি একেবারে আগের বছরের প্রশ্ন দেখে ছোট ছোট যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাকে ট্রিকি নোট করতে হবে, তুমি তো সব নোট করতে পারবে না, এখন সময় নেই, সব নোট করতে গেলে হবে না, সময় খুব কম। সেক্ষেত্রে তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে নোট ডাউন করে নিতে হবে। নোট ডাউন করে নিলে এবার তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তোমাকে দিতেই হবে, কারণ তুমি যদি না মক টেস্ট দাও, তুমি হয়তো যখন পড়ছো দেখবে, যখন আমরা পড়ি তখন মনে হয় যে এত সহজ বিষয় আমি এটা পারবো, কিন্তু যখনই আরো 50টা প্রশ্ন একসাথে চলে আসে তুমি সেটাকেও গুলিয়ে ফেলতে পারো, আমরা ওটাকেও গুলিয়ে ফেলি। সুতরাং মক টেস্ট বারবার দিয়ে তোমাকে দেখতে হবে যে আমি যেটা পড়ছি আমার ঠিক মনে থাকছে তো, এইটা কনফার্ম করতে হবে। তাহলে তারপরে তোমার কাজ কি হবে? মক টেস্ট দেওয়া হয়ে গেল, নোট ডাউন করা হয়ে গেল, এরপরে তোমার কাজ হবে যে রুটিন করে নেওয়া, মানে তুমি ঠিক কোন কোন অংশগুলো কোন কোন দিন পড়ছো সেটা একটা নির্দিষ্ট রুটিন করে নেওয়া। সেই রুটিনটা তোমাকে প্রতিনিয়ত ফলো করতে হবে, কারণ একদিনে তুমি ঠিক কতটা পড়তে পারছো সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। আর ঠিক কেমন করে পড়ছো, কারণ ধরো সবাই তো একরকম সমান হয় না, সবার মেরিট একরকম হয় না, বা সবার পদ্ধতিও একরকম হয় না পড়ার, সেটা তোমাকে একটু ভালো করে বুঝে করতে হবে, অর্থাৎ রুটিন করতে হবে। এই প্রসেসে তোমাকে চলতে হচ্ছে। এবার যারা ভাবছো যে বৈঠকির হাত ধরে প্রিপারেশন করবে, দেখো মাঝে মাঝে এক্সপার্টের প্রয়োজন পড়ে, যেভাবে আমরা ঠিক দেখেছি কি যে ধরো এই কলেজ ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা স্যার ম্যাডামদের কাছ থেকে সাহায্য নিয়ে আসি, তো কেন নিই, কেন প্রয়োজন? কারণ আমাদের যেটা হয়তো ভুল হচ্ছে, যে পন্থাটা ভুল হচ্ছে, সেই পন্থাটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু স্যার ম্যাডামদের। কারণ তোমাকে আমি অনেক কিছু করতে পারবো না, তোমাকেই পড়তে হবে, কিন্তু আমি তোমাকে পন্থাটা ধরিয়ে দেব। আসল যে শিক্ষক, আসল যে শিক্ষিকা, তার কিন্তু কাজই এটা। সুতরাং ওই পন্থাটা বোঝার জন্য তোমাকে এইটুকু সাহায্য আমরা করতে পারি।
সেই সাহায্য তুমি যদি চাও, সেক্ষেত্রে তোমার সময়টা অনেক বাঁচবে। কেমন ভাবে বাঁচবে সেটাও বলে দিই। দেখো, তুমি নোট ডাউন করছো, তোমার সময় যাচ্ছে, তোমাকে বৈঠকি ইনস্টিটিউশন নোট দিচ্ছে, সমস্ত মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ, তোমাকে ওখানে সময় নষ্ট করতে হচ্ছে না। মক টেস্টের জন্য তুমি হিউজ মক টেস্টের প্রশ্ন পাচ্ছ, তোমাকে মক টেস্টের জন্য খাটতে হচ্ছে না, আলাদা করে শুধু পরীক্ষাটা দিতে হচ্ছে। ক্লাস ক্লাস শুনছো মানে, ক্লাস করছো মানে, ওই যে যে ডিজিটাল বোর্ডে তুমি ক্লাস করছো, যখন যখন তুমি পিপিটিটা দেখছো, তখন দেখবে অনেক ছোট ছোট প্রশ্নগুলো তোমার ওইখান থেকেই মনে থেকে যাচ্ছে, তোমাকে আলাদা করে পড়তেও হচ্ছে না যখন স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন। তারপরে অনেক শর্ট ট্রিক্স মনে রাখার ব্যবস্থা, যেরকম ধরো শব্দ ভান্ডার বলো, সমাস বলো, সন্ধি বলো, যেরকম আমি বাংলার ক্ষেত্রে বলছি, এরকম ইংরেজি, ইতিহাস, ভূগোল সব জায়গাতেই আছে শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখার সুযোগ। সেটাও আমরা দেখতে পাই যে এই পন্থাটার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সুবিধা হয়, কারণ সময় যেহেতু খুব কম, তোমাকে স্মার্ট ওয়ার্ক তো করতেই হচ্ছে। এখন তো দেখো, সময় বেশি থাকলে তুমি ধীরে ধীরে নিজের মতো করে বারবার পড়তে পড়তে, রিভিশন করতে করতে এগোতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সময় যেহেতু খুব কম, তখন আমাদের সাহায্য দরকার পড়ে। তখন আমাদের এক্সপার্টের সাহায্য কেন লাগে, একটা ঠিকঠাক ইনস্টিটিউশনের সাহায্য কেন লাগে? তার কারণ হচ্ছে যে আমি এত সময় দিতে পারবো না, আমি শুধু পড়বো। এখন আমাকে নোট দিন, আমাকে ক্লাস দিন, আমাকে মক টেস্ট দিন, আমি শুধু পড়বো। এই পড়ার সময়টা তুমি যদি শুধু নিজের জন্য রাখো, নোট বা তোমার নিজে থেকে মক টেস্ট তৈরি করা, এই সমস্ত যদি তুমি না করো, শুধু যদি তুমি পড়ো আর ওইগুলো যদি তুমি পেয়ে যাও অন্য জায়গা থেকে, তাহলে তো অবশ্যই তোমার সুবিধা আছে, অনেক সুবিধা আছে। সুতরাং এইভাবে এগোতে পারো। দুটো পন্থাই আমি বললাম, দুটো ক্ষেত্রে, যেরকম যারা সেলফ স্টাডি করতে চাইছো তাদের কথাও বললাম, আর যারা চাইছো যে আমরা বৈঠকি ইনস্টিটিউশনের সাথে পড়বো তাদের কথাও বললাম। ঠিক আছে, এরপর চলে আসি গ্রুপ সি গ্রুপ ডি। সেক্ষেত্রে কি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন যেহেতু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাহলে প্রিপারেশন যদি শুরু করো তো এখনই শুরু করে দাও। তোমাদের ক্ষেত্রেও একই কথা বলবো, সেলফ স্টাডি করতে চাইলে একই পন্থায় করো, অথবা যদি মনে হয় বৈঠকি ইনস্টিটিউশনের হাত ধরে এগোবো, তাহলে এই একই সমস্ত কিছুই তোমরা এখানেও পাবে। যদি তোমাদের মনে হয় যে আপনি ভুল বকছেন, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে না, নোটিফিকেশন দেয়নি, একই রকম ভাবে যদি আমি এটা বলি তোমাদেরকে, যখন পিএসসি শুরু হয়েছিল বৈঠকি ইনস্টিটিউশনে, আমরা তখন থেকেই এসএলএসটিও শুরু করেছিলাম পাশাপাশি। কেন জানো? কারণ জানতাম যে এসএলএসটি আসছে, খুব শীঘ্রই আসছে। সেই জন্যই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স আর মিস্ট্রেসের সঙ্গে সঙ্গেই এসএলএসটি শুরু হয়েছিল। এই নয় যে আগে নোটিফিকেশন পেয়েছি তারপর শুরু করেছি। ঠিক তেমনই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও বলছি, অলরেডি ক্লাস চলছে, যেমন এসএলএসটির ক্লাস চলছে, গ্রুপ সি গ্রুপ ডিরও ক্লাস চলছে। তুমি হয়তো জানোই না, তোমার যে বন্ধুটা তোমার পাশে আছে বা তোমার পরিচিত যে তোমার পাশে হাঁটছে, সেই হয়তো এখানে এসে পড়ছে, কিন্তু তোমাকে সে জানায়ওনি। সুতরাং নিজের বুদ্ধিমত্তার পরিচয় দাও, নিজের প্রস্তুতি আগে থেকে নাও। চাকরি একবার পেয়ে গেলে আর কিন্তু কোনো পিছন ফিরে তাকানোর সময় থাকে না, বা তাকাতে হয় না। একবার চাকরি পেয়ে গেলে তুমি শুধু এগিয়েই যাবে। আর এই এসএসসি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানি, আগেও যে দেখেছি, কবে হবে সেটা কিন্তু আমরা জানি না। একবার হচ্ছে, একবার সুযোগ পাচ্ছ, কাজে লাগিয়ে নাও। তুমি যদি নিজেকে না দেখো, যদি নিজে তুমি না বুদ্ধিমান হও, তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বরও কিছু করতে পারবে না, সেখানে আমরা তো ছোটখাটো মানুষ। সুতরাং প্রত্যেকে ভালো থাকো, আশা করি সমস্ত কিছুর উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি মনে হয় যে আরো কিছু প্রশ্ন থেকে গেল, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে দেওয়া নাম্বারে ফোন করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থেকো।